এখানে আলোচনা রেখেছেন শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। এখানে একটু আগে টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক উপস্থিত ছিল। এখানে উপস্থিত আছেন সম্মানিত এমডিসি শ্রী সোহাল দেববর্মা মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন যিনি বিধায়ক আরসি ঘাটের প্রশান্ত দেববর্মা মহোদয় এখানে উপস্থিত আছেন। তাছাড়া এখানে যার সভাপতিত্বে আজকের এই জনসভা, এই মণ্ডলের সভাপতি শ্রী সঞ্জিত দেববর্মা মহোদয় এবং আমার সামনে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রামতার বিভিন্ন স্তরের যারা কার্যকর্তাগণ আছেন, মা ও বোনেরা আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা জানি যে আগামী 26শে এপ্রিল, এখানে বারবার আমার পূর্ব বক্তারা বলেছেন 26শে এপ্রিল আমাদের পূর্ব আসনের যে সংরক্ষিত আসন, সেই আসনের নির্বাচন। সেই নির্বাচনে আমাদের রাজ পরিবারের রাজকন্যা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সমর্থন জানিয়েছেন আইপিএফটি এবং তীব্রামথা। এবং আমি নিশ্চিত যে আগামী দিন 26শে এপ্রিল আপনারা এখানে যারা উপস্থিত আছেন এবং এই যে রামচন্দ্র ঘাটের সমস্ত জনসাধারণ সকাল সকাল গিয়ে বুতাম টিপে উনাকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন, এটা আমি নিশ্চিত। আমরা সবাই জানি যে প্রায় 97 কোটি মানুষ এবারের এই ভোটে অংশগ্রহণ করবেন। সেই জায়গায় ত্রিপুরাতে যে গত 19শে এপ্রিল যে নির্বাচন হয়ে গেল, আপনারা ইত্যবসরে নিশ্চয়ই জেনেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের জনসাধারণ এতটাই সচেতন যে সারা ভারতবর্ষের মধ্যে এই পশ্চিম আসনে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান দখল করেছে মতদানের দিক দিয়ে 81%-এর উপর আপনারা সবাই দেখেছেন। এবং আমি নিশ্চিত যে আগামী দিন এটা হেলদি কম্পিটিশন এই পূর্ব আসনের বেলায় হবে, আমাদের মধ্যে কম্পিটিশন হবে। যারা মতদান এই পূর্ব আসনে দিতে যাচ্ছে তাদের মধ্যে কম্পিটিশন হবে যে আমরা আরো কত বেশি সকাল সকাল গিয়ে এই 26শে এপ্রিল সেই যে ভোটদান কত বেশি আমরা দিতে পারি। আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেন যে আপনার কাছে চ্যালেঞ্জ কি, আপনাদের কাছে চ্যালেঞ্জ কি। আমি বারবার বলি আমাদের কাছে চ্যালেঞ্জ একটাই, কত পার্সেন্টেজ আমরা আরো বেশি পাবো তার চ্যালেঞ্জ। বন্ধুগণ, মোদিজি বারবার বলছেন, মোদিজি কি বলছেন, উনি বারবার বলছেন যে मैं গ্যারান্টি लेता हूं, আমি গ্যারান্টি দিচ্ছেন সব বিষয়ে। মোদিজি বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন অবশ্যই আমাদের করতে হবে। তার প্রকৃত উদাহরণ আমরা নিজেরাই দেখেছি যে ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা, যিনি জনজাতি গোষ্ঠীর একজন, উনার কারণে সেটা সম্ভব হয়েছে, আমরা সবাই জানি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি ভগবান বিরসা মুন্ডার যে 15ই নভেম্বর সেই দিনটিকে জনজাতিদের উন্নয়নের কথা চিন্তা করে সেই 15ই নভেম্বর সেটাকে আমরা সবাই জানি যে জনজাতীয় গৌরব দিবস হিসাবে উনি পালন করছেন। আমি নিজেও আজকে একটা জায়গায় আমি শুনছিলাম, আমাদের যখন ভারতীয় জনতা পার্টির যখন ম্যানিফেস্টো উনার মাধ্যমে উদ্বোধন হয়, উনি বারবার বলছেন যে সামনের বছর উনার 150 বছর পূর্ণ হবে এই ভগবান বিরসা মুন্ডার, এবং সেটা সেন্ট্রালি, সেটাকে সারা দেশের মধ্যে আরো বেশি করে কিভাবে তাকে পালন করা যায় সেই চিন্তা ভাবনা উনার আছে এবং আমাদের এবারের ম্যানিফেস্টোর মধ্যে সেই বিষয়টাও বলা হয়েছে। বন্ধুগণ,
আমরা দেখছি কংগ্রেস এবং সিপিএম এর শাসন। 35 বছর আমরা সিপিএম এর শাসন আমরা দেখেছি। যারা জনজাতি গোষ্ঠীর যারা আছে তাদেরকে একটা ভোট বাক্সে পরিণত করেছিল। ওরা 20 আমাদের 7টা বিধানসভা প্রথমেই শুরু করতো 20টার থেকে। 20টা ওরা কনফার্ম ছিল যে জনজাতি এরিয়ায় যে সংরক্ষিত আসন 20টা ওরা পাবে, কিন্তু কাজের বেলায় অষ্টলম্বা কিছুই করেনি। কিন্তু ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার যখন আসলো, আপনারা নিজেই দেখেছেন যেভাবে মোদীজি বলেন যে জনজাতিদের উন্নয়ন করাটা আমাদের শুধু কর্তব্য না, সেটা আমাদের উচিত। এবং সেই দিশায় আমার পূর্ববর্তী বক্তায় প্রশান্ত বাবু থেকে আরম্ভ করে, রঞ্জিত বাবু থেকে আরম্ভ করে, স্বপ্না দিক থেকে আরম্ভ করে সবাই বলেছেন। এখানে আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীজিও বলেছেন যে একমাত্র মোদীজিই পারেন যে জনজাতিদের উন্নয়নের স্বার্থে সেই কাজটা করা, এবং সেইভাবেই কাজ করছে। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে ত্রিপুরার জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন চিন্তা ভাবনা বলছেন যে আগামী দিন ভারতকে শক্তিশালী আমাদের করতে হবে। ভারত যদি শক্তিশালী, এইবারের যে নির্বাচন, সেই নির্বাচন শুধু আমাদের একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নির্বাচন না, একটা মিউনিসিপ্যালিটির নির্বাচন না, এটা ভারতের নির্বাচন। ভারতকে যদি শক্তিশালী করি তাহলে রামচন্দ্র ঘাটে উন্নয়ন হবে। যদি অন্যান্য যে আগরতলার, যে আমাদের আগরতলা 6 আগরতলা হবে, 8 বর্দোয়ালিও হবে, সব জায়গায় এখানে মান্দায়ের স্বপ্নাদি আছেন, সেখানেও উন্নয়ন হবে। তো দেশকে আগে শক্তিশালী করতে হবে, সেই দিশায় মাননীয় প্রধানমন্ত্রীজি কাজ করছেন। দেশ আগে, তারপর পার্টি, তারপর আমরা নিজেরা, এইরকম একটা আমাদের যে ফিলোসফি, সেটাকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার কাজ করছেন। আমরা দেখেছি আগে আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে পাকিস্তানের যারা টেররিস্টরা ছিল তারা ফেলে রাখত। আমাদের পার্লামেন্টে ওরা সেখানে টেররিস্টরা সেখানেও আঘাত হানিয়েছিল, আমরা সবাই জানি। আমরা বোম্বে তো টেররিস্টদের ঘটনা আপনারা সবাই জানেন, এবং সারা ভারতবর্ষে তথা সমস্ত নর্থ ইস্টে আমরা সবসময় টেররিস্টদের কাহিনী আমাদের সবার মনে আছে। কিন্তু আজকে কি হয়েছে, প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় হোম মিনিস্টার প্রায় 11টার মতো শান্তি চুক্তি নর্থ ইস্টে করেছে। মানুষ বুঝতে পারছে যে নর্থ ইস্টে, প্রধানমন্ত্রীজি বারবার বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে আমার দেশও ডেভেলপ হবে না। তাই 11টার মতো শান্তি চুক্তি হয়েছে। বিভিন্ন আমাদের যে অষ্টলক্ষ্মী স্টেটগুলো আছে তাদের মধ্যে বর্ডারের সমস্যা ছিল, জাতিগত সমস্যা ছিল, সেইগুলো সমাধানের লক্ষ্যে 11টা চুক্তি হয়েছে। এবার দিল্লিতে আমিও সেখানে ছিলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং ত্রিপুরামথার যিনি আমাদের ফাউন্ডার ত্রিপুরামথার, উনিও ছিলেন সেখানে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিতে এখন টোটাল চুক্তি হলো 12টার মতো। তো কি আজকে সারা নর্থ ইস্ট রিজিয়নে একটা শান্তির যে একটা বাতাবরণ সেটা তৈরি হয়েছে। নর্থ ইস্টের যখন আমি নেশা ক্যাম্পে যাই, সেখানে বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সাথে আমার বৈঠক হয়। ওনারা বলছেন যে এতদিন ধরে আমাদের মনে হচ্ছিল আমরা কোথায় আছি বুঝতে পারছিলাম না, এখন মনে হচ্ছে যে আমরা সত্যিকারের অর্থেই ইন্ডিয়াতে আছি। আমাদের ফিল গুড, এই ভাবনা চিন্তা আমাদের চলে আসে। বন্ধুগণ, অদ্ভুত এক দর্শন এখন সারা ভারতবর্ষের মধ্যে। এখানে আমার মা ও বোনেরা, আমরা জানি এসএসজির গ্রুপ সেখানে রিসা তৈরি করেন। রিসা এবং পাঁচড়া আপনারা জানেন যে জিআই ট্যাগ পেয়েছে, আমরা জিওগ্রাফিক্যাল যে ইন্ডিকেটর সেটা পেয়েছে, একটা স্বীকৃতি পেয়েছে। আমাদের যে প্যারা ত্রিপুরা সুন্দরী মায়ের, সেটাও জিআই ট্যাগ পেয়েছে, আপনারা সবাই জানেন। ত্রিপুরাকে মানুষ চিনতে পেরেছে। এই যে 81% উপর ভোট পেল, এবং বিহারের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছে, এই পশ্চিম আসার ফার্স্ট পেয়েছে 102 জায়গায় যে ইলেকশন হলো। ত্যাগের পরে ত্রিপুরার মানুষ আজকে চিনতে পেরেছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমরা আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এখানে আছেন, তিনি অর্থমন্ত্রীরও দায়িত্বে ছিলেন। উনি আমাকে এবং বহু জায়গায় উনি বলতেন যে স্বর্ণযুগ চলছে, চারিদিকে ওরা বলতো স্বর্ণযুগ। উনি প্রথমেই উনার অফিস রুমে গিয়ে বলে নিয়ে আসো, তো আধিকারিককে বললো ফাইলগুলো নিয়ে আসো, দেখি কোথায় স্বর্ণযুগ।
উনি খুলে দেখলেন যে 13,000 কোটি টাকা দেনা ওনারা রেখে গেছেন, ঋণ রেখে গেছেন। তো কোথায় স্বর্ণযুগ? আর আমাদের প্রধানমন্ত্রীজি স্বর্ণযুগ দেননি, উনি কি দিয়েছেন? হীরা দিয়েছেন আমাদেরকে, হীরা। উন্নয়নের লক্ষ্যে কিভাবে আমাদের প্রধানমন্ত্রীজি কাজ করছেন। প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আস্তাবল মাঠে, যেটা বিবেকানন্দ ময়দান, সেখানে এসে কি বলেছেন যে আমি 10 বছরে আমি যা করেছি কিছুই করিনি। কি করেছেন উনি? বলে ট্রেলার খালি আমি দেখিয়েছি, পিকচার তো আমি বাকি হ্যাঁ। ট্রেলার দেখিয়েছি। আমি যদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হই, তারপরে বাকি পিকচার আপনাদের সামনে আমি রাখবো। কত বড় কথা! এবং কি বলছেন উনি গ্যারান্টির কথা বলছেন। আমরা সত্যি এক এক সময় অবাক লাগে। এই কমিউনিস্ট এবং কংগ্রেসের যাদের হাতে এখনো রক্তর দাগ এখনো শুকোয়নি, ওরা দুজন এখন হাত মিলিয়েছে। আমরা বিধানসভার 2023-এর ইলেকশনে আমরা দেখেছি, একজন আরেকজনকে আমরা দেখতাম ওদের সময়ে খুন, সন্ত্রাস, নির্যাতন, নারী নির্যাতন থেকে বাদ নেই কিছু, অগ্নিসংযোগ। সেই জায়গার থেকে যখন 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজি এই দুঃশাসন এবং কুশাসনের শাসন থেকে আমাদের মুক্তি দিল, তারপরে ডেভেলপমেন্ট, উন্নয়ন কাকে বলে সেটা আমরা দেখতে পেলাম। আমি নিশ্চিত যে আগামী দিন যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, সেই কাজটা হবে। ওনারা এখন কি বলছেন? বলছেন যে না, এখন সময়ের কারণে আমরা একজনের হাতে আরেকজনের হাত মিলিয়েছি। নিড অফ দ্য আওয়ার। আগে বুর্জুয়া বলতো, সিপিএম কংগ্রেসকে বুর্জুয়া বলতো, বুর্জুয়াদের সাথে হাত মিলিয়েছে। আমার দুঃখ হয় এই কমিউনিস্টদের যিনি প্রধান, আমার ওনার প্রতি একটা আলাদা সম্মান ছিল, কিন্তু এখন কোথায় গেল? এই যে এদের ইন্ডিয়া জোট, ইন্ডিয়ার এত আর নেই, এখন ইন্ডিয়া জোট হয়ে গেছে। এই ইন্ডিয়া জোটের এখন বলছে যে না, আমরা এখন চিহ্ন কোথায় আমরা ভোট দিব এটা ইম্পর্টেন্ট না। এখন যেহেতু আগামী দিনে গণতন্ত্র থাকবে না, সংবিধান থাকবে না, এর জন্য আমরা একসাথে হয়েছি। বন্ধুগণ, সংবিধানের কথাই যদি আমরা বলি, আমাদের যিনি সংবিধানের প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, উনি কোথাও বলেননি যে একই দেশে 2 বিধান, 2 প্রধান আর 2 নিশান থাকবে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজি 370 ধারা যখন বিলোপ করলো, তো উনি তো সংবিধান বাঁচিয়েছেন, কোথায় সংবিধান নষ্ট হবে? এক জায়গায় বলা হয়েছে যদি ডক্টর বি.আর. আম্বেদকর এখন নিজেও ফিরে আসেন আর উনি যদি চান সংবিধান পরিবর্তন করবে, সেটাও সম্ভব না। সংবিধান কোন সময় পরিবর্তন করা যায় না। আমরা দেখেছি গণতন্ত্র ইমার্জেন্সির সময় আমরা কি দেখতাম, আমাদের শুধু না, যারা বিরোধী দল করেছে তারা না, তাদের নিজেদের দলেরও বহু লোককে জেলের মধ্যে পুড়ে রেখেছিল। তখন কোথায় গেল গণতন্ত্র? আমরা শিখ নিধন দেখেছি, যখন ইন্দিরা গান্ধী যখন অ্যাসেসিনেশন হয়, রাজীব গান্ধী যখন মারা যায়, সমস্ত ভারতবর্ষে, দিল্লিতে বিশেষ করে সব জায়গায় শিখ নিধন আমরা দেখেছি। তখন গণতন্ত্র কোথায় গেল? ওনাদের সময় আমরা দেখতাম যখনই নির্বাচনের আগে নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের সময় সন্ত্রাস, নির্বাচনের পরে সন্ত্রাস। কোথায় গেল গণতন্ত্র? গণতন্ত্রের বুকের বাতাস বলছে জল নাই, জল নাই। সেই পুরনো যে কথাগুলো মুখস্থ করা, সেগুলো এখন বলতে থাকে। আরে 3% জল জীবন মিশনের আওতায় 3% ছিল, সেখানে এই সরকার আসার পর 56%-এর উপর হয়ে গেছে বন্ধুগণ। শুধু তাই নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এতদিন এইবার আমাদের যে ইস্তেহার এবার বানিয়েছে ভারতীয় জনতা পার্টি, কি বলছেন যে এতদিন ধরে আমরা ফ্রি গ্যাস কানেকশন দিয়েছি, গ্যাসের সিলিন্ডার দিয়েছি, এবং এই ইস্তেহারে বলা হয়েছে কি এবার পাইপের মাধ্যমে গ্যাস দেওয়া হবে। এই ইস্তেহারে বলা হয়েছে যে ট্রান্সজেন্ডার যারা আছে, ট্রান্সজেন্ডার তাদেরকেও
তাদেরকেও প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় আনা হবে। শুধু তাই নয় বন্ধুগণ, 70 বছরের ঊর্ধ্বে যারা আছেন ভারতবর্ষে তাদেরকে সবাইকে আগামী দিন প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার যে আমাদের যে যোজনা তার আওতায় আনা হবে। ভাবুন মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে কোন ধর্মের কোন বর্ণের সেটা দেখা হবে না, সবাই 70 বছরের ঊর্ধ্বে তাদের জন্য করা হবে। প্রধানমন্ত্রী যে এবার যে ঘোষণা আমাদের নির্বাচনী ইস্তাহারে দেওয়া হয়েছে, আমরা সবাই জানি যে বুলেট ট্রেন আহমেদাবাদ থেকে প্রথম যে ট্রেন সেটা বোম্বেতে আসবে। সেই ট্রেন উনি বলছেন প্রায় শেষের পথে তার কাজ। শুধু পশ্চিমে শুধু নয়, উত্তর ভারতে হবে একটা বুলেট ট্রেন দেবে, একটা সাউথ ইন্ডিয়াতে দেবে, আর একটা আমাদের ইস্ট ইন্ডিয়াতে দেবে, পূর্ব ভারতে দেবে, একটা করে বুলেট ট্রেন। বন্দে ভারত 3 প্রকারের বন্দে ভারতের সংখ্যা আরো বাড়াবেন এবারে ইস্তাহারে বলা হয়েছে। বন্দে ভারতে একটা হবে স্লিপার, একটা হবে হচ্ছে চেয়ার, আর একটা হচ্ছে মেট্রো। 3 রকমের বন্দে ট্রেন প্রধানমন্ত্রীজি এবারে ইস্তাহারে উনি বলেছেন।